হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান নিয়ে। অর্থাৎ এই যে আদি মধ্যযুগের যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাস জানার জন্য যে সমস্ত উপাদানগুলি রয়েছে, সেই সমস্ত উপাদানগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি কিন্তু পার্ট 1 হিসাবে। পার্ট 1 কেন? কারণ হচ্ছে এই যে আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদান রয়েছে, এই উপাদানগুলিকে কিন্তু দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং আরেকটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং সাহিত্যিক উপাদানকেও কিন্তু আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হলো দেশীয় সাহিত্য এবং আরেকটা হলো বিদেশি সাহিত্য। তো আজকের ক্লাসে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান থেকে, বিশেষত সাহিত্যিক উপাদান থেকে কিন্তু দেশীয় সাহিত্য, এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব, যার জন্য স্লাইডের মধ্যে লেখা হয়েছে পার্ট 1। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে, সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। তো এই ছিল পুরোপুরি ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি টপিক সম্পর্কে আলোচনা কিন্তু শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকের ক্লাসে আলোচনা করব আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান নিয়ে। ঠিক আছে, তো প্রথমত এখানে কি বলা হয়েছে যে গুপ্ত সাম্রাজ্যের পতন থেকেই তুর্কি আফগান শাসনের সূচনাকাল পর্যন্ত কিন্তু ভারতের ইতিহাসে আদি মধ্যযুগ হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছে। তাহলে এই যে ভারতের ইতিহাসে আদি মধ্যযুগে যে মানে হিসেবে কোন সময়টা চিহ্নিত হয়েছে, যখন গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটলো, তারপর থেকে কি হলো যে তুর্কি আফগানের যে সূচনা কালটা হলো এবং এই সময়কালটা পর্যন্ত, এবং সেই সময়কালটা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে সময়কাল পর্যন্ত কি হলো, ভারতের যে ইতিহাসটা, সেটা আদি মধ্যযুগের ইতিহাস হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছে। এছাড়াও কি এই সময়ে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু ভারতবর্ষের ইতিহাস প্রাচীন যুগ থেকে কিন্তু কি হচ্ছে, মধ্যযুগে কিন্তু প্রবেশ করছে। তাহলে ভারতের ইতিহাসটা কি হচ্ছে, এই সময়কালটা, অর্থাৎ এই সময়ের যে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক যে বিভিন্ন পরিবর্তনগুলো হচ্ছে, চেঞ্জেস গুলো যে হচ্ছে, তার মধ্যে দিয়ে কি হচ্ছে, ভারতবর্ষের যে ইতিহাসটা রয়েছে, সেটা কি হচ্ছে যে একদম প্রাচীন যুগ থেকে কি হচ্ছে, মধ্যযুগে কিন্তু এসে প্রবেশ করছে। এবং আদি মধ্যযুগের ইতিহাস রচনার জন্য বা ইতিহাস জানার জন্য কিন্তু যেসব উপাদানের উপর নির্ভর করতে হয়, সেগুলিকে মূলত কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়, যথা প্রত্নতাত্ত্বিক উপাদান ও সাহিত্যিক উপাদান। যখন ভিডিওটি শুরু করছিলাম তখনই কিন্তু বলেছিলাম এই যে উপাদানগুলি রয়েছে, আদি মধ্যযুগের যে উপাদানগুলি রয়েছে, সেটাকে মূলত কিন্তু দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান এবং আরেকটা হলো সাহিত্যিক উপাদান। তো মূলত উপাদান বলতে কি বোঝায়? এই যে অতীতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে বা অতীতের যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে, সেই ঘটনাগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকেন সেটাকেই কিন্তু বলা হয় ইতিহাসের উপাদান। এবং এই আদি মধ্যযুগের ইতিহাসের উপাদানকে কিন্তু দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান এবং আরেকটা হলো কিন্তু সাহিত্যিক উপাদান। দেখো, সাহিত্যিক উপাদানের মধ্যে কি বলছে যে সাহিত্যিক উপাদান মূলত দুটি ভাগে কিন্তু বিভক্ত। তাহলে সাহিত্যিক উপাদানেরও আবার দুটি ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে? একটা ভাগ রয়েছে দেশীয় সাহিত্য এবং আরেকটা ভাগ রয়েছে কিন্তু যে বিদেশি সাহিত্য। এবং আজকের এই ক্লাসে কিন্তু এই দেশীয় সাহিত্য যে বিষয়টা রয়েছে, সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। তো মূলত দেশীয় সাহিত্যের মধ্যে আবার কোন কোন বিষয়গুলো পড়ছে? দেশীয় সাহিত্যের মধ্যে পড়ছে বিভিন্ন পুরাণ, জীবনী গ্রন্থ, স্থানীয় উপাখ্যান, স্মৃতিশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, এই সমস্ত কিছু রয়েছে কিন্তু দেশীয় সাহিত্যের মধ্যে, যেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবং বিদেশি সাহিত্যের মধ্যে কি রয়েছে? বিদেশি সাহিত্য বলতে এই সময় ভারতে আগত
যে বিদেশি পর্যটকদের যে বিবরণ রয়েছে সেটাকে বোঝায়। তাহলে দেশীয় সাহিত্যের মধ্যে কি কি পড়ছে? বিভিন্ন জীবনী গ্রন্থ রয়েছে, স্মৃতিশাস্ত্র রয়েছে, বিভিন্ন পুরাণ সমূহ রয়েছে। আর বিদেশি সাহিত্যের মধ্যে কি পড়ছে? যে এই সময় ভারতে আগত যে সমস্ত বিদেশি পর্যটক রয়েছে তাদের বিভিন্ন কিন্তু বিবরণ বা বিবরণীগুলি কিন্তু রয়েছে এই বিদেশি সাহিত্যের মধ্যে। ঠিক আছে, দেখো প্রথমত এখানে কি বলছে? দেশীয় সাহিত্য। আজকের এই ক্লাসে দেশীয় সাহিত্য সম্পর্কেই আলোচনা করব। পুরাণ, দেশীয় সাহিত্যের মধ্যে কিন্তু বিভিন্ন তথ্যগুলি রয়েছে। যেমন প্রথমেই রয়েছে কিন্তু পুরাণ। তাহলে পুরাণ কি? পুরাণ হলো সাহিত্যগত উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ এই যে সাহিত্যিক উপাদান রয়েছে, সাহিত্যিক উপাদানের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে কিন্তু এই পুরাণগুলি। এবং কি হচ্ছে, তবে আদি মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব কিন্তু অসামান্য। অর্থাৎ পুরাণগুলি এক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং পুরাণ কিন্তু সংখ্যায় 18 হলেও, অর্থাৎ পুরাণের সংখ্যা কিন্তু পুরাণ সংখ্যায় কিন্তু 18টি রয়েছে, কিন্তু এই সব পুরাণের আবার কিন্তু ঐতিহাসিক উপাদান নেই। অর্থাৎ পুরাণ সংখ্যায় 18টি হলেও সব পুরাণের কিন্তু ঐতিহাসিক উপাদান কিন্তু মিলে নেই। বিভিন্ন পুরাণের মধ্যে কিন্তু অগ্নি পুরাণ, ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্ম পুরাণ, গরুড় পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, মৎস্য পুরাণ প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য। তাহলে বিভিন্ন পুরাণের সংখ্যা 18টি রয়েছে, কিন্তু সব পুরাণের কি হচ্ছে, ঐতিহাসিক যে আর কি উপাদান কিন্তু নেই। এবং এর মধ্যে 18টি পুরাণের মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে আদি মধ্যযুগের ইতিহাস রচনার ক্ষেত্রে, সেক্ষেত্রে বলা যায় অগ্নি পুরাণ, পদ্ম পুরাণ, ভাগবত পুরাণ, আরো বিভিন্ন পুরাণগুলি কিন্তু উল্লেখযোগ্য রয়েছে এই দেশীয় সাহিত্যের মধ্যে। নেক্সট রয়েছে হচ্ছে জীবনী গ্রন্থ। জীবনী গ্রন্থের মধ্যে কি বলা হচ্ছে, যে আদি মধ্যযুগের জীবনী গ্রন্থগুলিকে ইতিহাস রচনার কাজে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবং এ বিষয়ে কিন্তু প্রথমেই হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের হর্ষচরিত গ্রন্থের কিন্তু উল্লেখ করা যায়। দেখো দেশীয় সাহিত্যের মধ্যে কিন্তু বিভিন্ন তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন পুরাণ রয়েছে, পুরাণগুলির মধ্যে কোন কোন পুরাণগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বললাম। তারপরে রয়েছে জীবনী গ্রন্থ, এবং জীবনী গ্রন্থের মধ্যে সব থেকে প্রথমে যেই বিষয়টি চলে আসছে সেটা হচ্ছে যে বাণভট্টের হর্ষচরিত। বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তো সেই বাণভট্টের হর্ষচরিত যে গ্রন্থটি রয়েছে, সেই গ্রন্থটি কিন্তু আদি মধ্যযুগের এই জীবনী গ্রন্থগুলির মধ্যে কিন্তু খুবই উল্লেখযোগ্য একটি গ্রন্থ। এছাড়াও কি রয়েছে, কল্যাণের চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি কাশ্মীরি ব্রাহ্মণ বিলহন এর বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থে প্রভুর কীর্তি বর্ণিত রয়েছে। এর সাথে সাথে আবার কি বলা যায়, পাল সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত। এই যে রামচরিত, তারপরে হর্ষচরিত, বিক্রমাঙ্কদেব চরিত, এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে এগুলি কিন্তু জীবনী গ্রন্থর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে আবার কি, বাগপতি রাজের গৌরবাহ কাব্য থেকে কনৌজ রাজ যশোবর্মনের বঙ্গবিজয়ের এক কল্পনা মিশ্রিত কাহিনী জানা যায়। তাহলে জীবনী গ্রন্থগুলি থেকেও কি হচ্ছে, আমরা আদি মধ্যযুগের ইতিহাসের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি। এবং এই জীবনী গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে হর্ষচরিত, বিক্রমাঙ্কদেব চরিত, রামচরিত, এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোন বিষয়টি রয়েছে? নেক্সট বিষয়টা রয়েছে হচ্ছে স্থানীয় উপাখ্যান। এর মধ্যে কি রয়েছে, যে ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু আদি মধ্যযুগের ভারতে স্থানীয় উপাখ্যানগুলি কিন্তু যে বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর সাথে সাথে কি, ভারতের প্রথম প্রকৃত ইতিহাস গ্রন্থ হলো কলহনের রাজতরঙ্গিনী। তাহলে এই যে স্থানীয় উপাখ্যান রয়েছে, স্থানীয় উপাখ্যানগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী। এর সাথে সাথে বলা যায় চালুক্য রাজাদের পৃষ্ঠপোষকতায়, এছাড়াও কি বলা যায়, গুজরাটে অনেকগুলি কি ইতিবৃত্ত রচিত হয়েছিল। এবং এগুলির মধ্যে সোমেশ্বর রচিত রসমালা ও কীর্তি কৌমুদী, মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি, বালচন্দ্র রচিত বসন্ত বিলাস, রাজশেখর রচিত প্রবন্ধ কোষ, এগুলি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে যেমন আদি মধ্যযুগের ইতিহাস জানার ক্ষেত্রে বিভিন্ন পুরাণগুলি রয়েছে, বিভিন্ন জীবনী গ্রন্থ রয়েছে, ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন যে স্থানীয় উপাখ্যানগুলি রয়েছে সেগুলি থেকেও কি হচ্ছে, আমরা যে আদি মধ্যযুগের কিন্তু ইতিহাসটা জানতে পারছি। এবং এই স্থানীয় উপাখ্যানগুলির মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য কি কি রয়েছে, প্রথমত যেটা রয়েছে কলহনের রাজতরঙ্গিনী।
এর সাথে সাথে আরো কি রয়েছে, সোমেশ্বরের যে রসমালা ও কীর্তি কৌমুদী, মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি, রাজশেখর রচিত প্রবন্ধ কোষ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট কি রয়েছে দেখো, যে স্মৃতিশাস্ত্র অর্থাৎ বিভিন্ন স্মৃতিশাস্ত্র, অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস সংক্রান্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে আলোচ্য পর্বের ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্রগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হচ্ছে, স্মৃতিশাস্ত্রগুলি থেকেও আমরা কিন্তু ইতিহাসটা জানতে পারছি, আদি মধ্যযুগের কিন্তু ইতিহাসটা আমরা জানতে পারছি বিভিন্ন স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্রগুলি থেকে। এবং এগুলির মধ্যে উল্লেখযোগ্য কি রয়েছে, বল্লাল সেনের দান সাগর, ভবদেব ভট্টের প্রায়শ্চিত্ত প্রকরণ, এছাড়াও কি রয়েছে মেধাতিথির মনুভাষ্য, হলায়ুধের ব্রাহ্মণ সর্বস্ব, বিজ্ঞানেশ্বরের মিত্রক্ষরা, এই সমস্ত বিষয়গুলি কি রয়েছে বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে যেমন আদি মধ্যযুগের ইতিহাস জানতে যে বিভিন্ন পুরাণগুলি আমাদের সাহায্য করে থাকে, স্থানীয় উপাখ্যান সাহায্য করে থাকে, বিভিন্ন জীবনী গ্রন্থ সাহায্য করে থাকে, ঠিক একইভাবে স্মৃতিশাস্ত্রগুলিও থেকেও কিন্তু আমরা কি হচ্ছে এই আদি মধ্যযুগের ইতিহাসটা কিন্তু জানতে পারছি। এছাড়াও আরো কি রয়েছে, জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। তাহলে দেশীয় সাহিত্যের মধ্যে আমরা জানবো বিভিন্ন গ্রন্থগুলি সম্পর্কে, বিভিন্ন জীবনী গ্রন্থ সম্পর্কে, বিভিন্ন স্মৃতিশাস্ত্র সম্পর্কে, বিভিন্ন পুরাণ সমূহগুলি সম্পর্কে, এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো কিন্তু এই দেশীয় সাহিত্যের মধ্যে থেকে। এছাড়াও কি জ্যোতির্বিদ্যা ও যে বিজ্ঞান বিষয়ক যে সমস্ত গ্রন্থ রয়েছে এর মধ্যে কি রয়েছে দেখো, যে জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান বিষয়ক চর্চা গুপ্ত পরবর্তী পর্যায়ে কিন্তু সীমিত হয়ে পড়েনি। এই ফলে কি হচ্ছে, এই জাতীয় বিভিন্ন গ্রন্থ কিন্তু এই ধারণাকে কিন্তু সমর্থনও করে থাকে। এই বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ কি, ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি ও গোল অধ্যায়, শ্রীধরের গণিত সার, শতানন্দের ভাস্বতী, চিকিৎসাবিদ্যার উপর এই যুগের কিন্তু উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো যে চক্রপাণি দত্তের চিকিৎসা সার সংগ্রহ, পাল কাব্যের যে হস্তায়ুর্বেদ, এই সমস্ত বিষয়গুলি যে রয়েছে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যে আদি মধ্যযুগের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাস জানার জন্য কি বিভিন্ন উপাদান রয়েছে। প্রথমত সেই উপাদানগুলিকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়, একটা সাহিত্যিক এবং একটা প্রত্নতাত্ত্বিক। সাহিত্যিক উপাদানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা দেশীয় সাহিত্য এবং একটা বিদেশি সাহিত্য। তো সেই দেশীয় সাহিত্যের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে, বিভিন্ন পুরাণ, বিভিন্ন জীবনী গ্রন্থ, স্মৃতিশাস্ত্র এবং আরো বিভিন্ন যে গ্রন্থগুলি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।